নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে 30শে জুন। আজকে আমি যাকে দিয়ে শুরু করব সে হচ্ছে লুফি। কাল আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। ওরই বাড়ির পোষ্য এটা, কিন্তু মেয়ের থেকেও বেশি ভালোবাসে এই লুফিকে। এও ভীষণ ছটপটে, কি মিষ্টি না মুখটা। একে প্রথমেই দেখানোর কারণ হচ্ছে কালকে গিয়ে আমি ওর বাড়িতে একটা ছোট্ট ভিডিও যেমন ব্যালকনি দিয়ে বাইরেটা দেখাই, আজ দেখুন ছাদ দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই ছাদে আমার বেশ কিছু গাছ ছিল। এখন আপাতত শুধু এই ক্যাকটাস গাছ দুটোই বেঁচে আছে, আর একটা অ্যালোভেরা। আর সমস্ত গাছই রৌদ্রের এত তাপে মরে গেছে। শুধু আমারই না, এই ফ্ল্যাটের যারাই রয়েছে তাদেরও দুটো চারটে করে গাছ এই ছাদের এক কোণায় রয়েছে, কিন্তু ভীষণ নোংরা অবস্থায় পড়ে রয়েছে। এই আমাদের অ্যাপার্টমেন্টের সামনের রাস্তা, এটাই কাঁচকল মুখেও যায়, কাঁচকল মোড় যেটা বলে, আর এটাই সোজা চলে যায় স্টেশনের দিকে। ছাদ থেকে নেমে আসলাম, বেশিক্ষণ ছাদে থাকা যাচ্ছে না, প্রচণ্ড রোদ, আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। এবার এসে ব্রেকফাস্টের তৈয়ারি করতে শুরু করলাম। মেয়ে অনেক দিন ধরে বলছিল, মিমি ফ্রিজে একটু পাস্তা রাখা আছে, আমাকে একটু বানিয়ে দাও। আমি বললাম আজকে ওর পাস্তাটাই বানিয়ে দিই, সবার তো হবে না, ওর মতো করে বানিয়ে দিই। পাস্তাটার জন্য আমার ঘরে পাস্তা সস ছিল, তার সাথে একটু মেয়োনিজ নিয়ে আমি এখানে মিক্সড করে রেখে দিয়েছি। পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই আমি বানানো শুরু করব। তার আগে প্রিপারেশন আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে রসুন কেটে নিয়েছি। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে রেখেছি। এবার গ্যাস জ্বালিয়ে প্রথমে একটু কড়া গরম করে নেব। আমার মেয়ে বলছিল পাস্তার সাথে আমাকে ওপরে একটা সান দেবে। সান মানে ও ছোটোবেলা থেকে এই ডিমের পোচটাকে সান বলে। ও ছোটোবেলা থেকে এটা অনেকবার শিখিয়েছি ওকে, সানি সাইড এগ, সানি সাইড এগ, কিন্তু পুরো বলতে পারতো না, তো তাই সান বলতো। তো সানটা বানিয়ে না, মানে পোচটা বানিয়ে না, দেখুন আমিও সান বলছি। পোচটা বানিয়ে নেওয়ার পরে ভালোই হয়েছে, কড়াইটাও একটু গ্রিস হয়ে গেছে, কারণ পাস্তাটা দিলে না অনেক সময়, শুকনো কড়াইয়ে যদি পাস্তা দিই না অনেক সময় লেগে যায়, তো চিটে যায় আর কি। এবার পাস্তাটা দিয়ে এটা ভাজা ভাজা করে নেব। এই যে পাস্তাটা দলা হয়ে পড়েছিল, কিন্তু দেখুন এই যে ছাড়ানোর পর কি সুন্দর একসাথে সব আলাদা আলাদা হয়ে গেল। এটার একটাই কারণ, পাস্তাটা সেদ্ধ করার সময় যেহেতু আমি একটু তেল দিয়েছিলাম। এবার পাস্তাটাকে ভালো করে এই মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, কারণ কিচ্ছু আর সবজি দেওয়ার নেই। বেশি সবজি দিলে আমার মেয়ে খায় না, তাই একটু পেঁয়াজ রসুন দিয়ে আর একটু নুন গোলমরিচ এগুলো দিয়েছি। নুনটা আন্দাজে দেবেন, কারণ পাস্তা মশলা যেটা সেটার মধ্যে নুন থাকে। আর আমার কাছে একটু ছিল অরিগ্যানো দিয়ে দিলাম। ব্যাস, আমার মেয়ের ব্রেকফাস্ট রেডি। ওকে দিয়ে দিয়েছি, ও এখন ব্রেকফাস্টটা করে নিয়ে ও একটু পড়াশোনা করতে বসবে। আমিও আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, কারণ পাস্তাটা আমি জানি সবার হবে না, তাই সাথে ডিম টোস্ট বানিয়েছিলাম। সবাইকে ডিম টোস্ট টিফিনে দিয়েছি, আর একটু পাস্তা বেঁচেছিল, আমি ওটা নিয়ে নিয়েছি। আজকে যথারীতি দেখছি 2-3টে চাদর জমে গেছে, না কাচলেই নয়। ছাদে দেখলাম বেশ রোদ উঠেছে, তাই সাহস করে 3টে চাদর কেচেই ফেললাম। ওয়াশিং মেশিনে দিতে গিয়ে দেখি সার্ফ নেই। সার্ফ এক্সট্রা প্যাকেট আনা থাকে, সেটা ঢেলে এটাকে কাচতে দিয়ে দিলাম। হোক নিজের মতো কাচা, আমাকে কিছু করতে হবে না, 80% ড্রাই হয়েই বেরোয়, ঝামেলা নেই। ওয়াশিং মেশিন না থাকলে যে কি হতো। এর মাঝখানে আমি একটু ডিম সেদ্ধ দিয়ে নিয়েছি, বাজারও এসে গেছে টুকিটাকি, সেগুলোকে এবার একটু দেখে নিই। একটু ফল আনতে বলেছিলাম, এখন ফলের মধ্যে তো আম কম্পালসারি, কারণ আম যে কদিন আছে খেয়ে নিই, এরপর তো আবার এর দেখা পাওয়া যাবে না। চা পাতা শেষ হয়েছিল, একটু জিরের গুঁড়ো শেষ হয়েছিল, আর চিনিটাও বাড়ন্ত ছিল।
তো 2 কেজি চিনি, এগুলো সব আমি লিস্ট করে দিয়েছিলাম। আর সাথে একটু চিংড়ি আনিয়েছিলাম কচুর শাক বানাবো বলে। দেখিয়েইছি আগের দিন কত কচুর শাক আমি কেটেছি, সব কি আর একদিনে শেষ হয়? তাই কালকে ছোলা দিয়ে খেয়েছি, আজকে চিংড়ি দিয়ে খাবো। তো আমার হাজব্যান্ড বেলা হয়ে গেছিলো বলে বাজারে আর ঢোকেনি, কারণ বাজারে ঢুকলেও আর কিছু পেতো না, এই জন্য ফ্রোজেন চিংড়ি নিয়ে এসেছিলো। তো আমি ওই ফ্রোজেন চিংড়িটাই আজকে রান্না করব। সবটা করব না, 1 কিলো চিংড়ি কিছুটা তুলে দিয়েছি। আর এই ফাঁকে আমি ডিম টিম সেদ্ধ যেগুলো করেছিলাম সেগুলোকে ছুলে রেডি করে নিচ্ছি, কারণ আজকে করব ডিমের ঝোল। সাথে অনেক দিন ডিমের ঝোল খাই না। ডিমের ঝোল রান্না করে তারপরে কচুর শাকটা বানাবো। আর দেখি কি বানাই। আজ সকাল দিয়ে না মনটা বিশেষ একটা ভালো না। আপনাদের সাথে শেয়ার করব কি করব না অনেক দোনোমনো করছিলাম, কিন্তু ভাবলাম না, কোনো এক জায়গায় বলার খুব দরকার, না হলে প্রচণ্ড মন ভারী হয়ে যাচ্ছে। আমি বিগত 18-19 বছর ধরে আমি বাপের বাড়ি যাই না। আমার মা বাবা আসেন অকেশনালি, মা প্রায়ই আসেন, বাবা ভীষণ বয়স্ক, মানে অনেক বয়স হয়ে গেছে। ইন দ্যাট সেন্স বাবা বিশেষ একটা চলাফেরা করতে পারে না, তাই একটু আসা যাওয়াটা কমে গেছে। মা প্রায়ই আসে। তো আমি 18-19 বছর ধরে বাপের বাড়ি যাই না। একঘেয়ে মাঝে মাঝে যখন এই সংসারের কাজকর্ম সংসার করতে থাকি না, তখন মাঝে মাঝে ভীষণ একঘেয়ে লাগে। মনে হয় 2 দিন যদি কোথাও গিয়ে একটু থেকে আসতাম। তো ঘুরতে ফিরতে বেরোই না তা না, কিন্তু মেয়েদের বাপের বাড়ি বোঝেনি তো, ভীষণ সফট কর্নার একটা। আমার সেই ভাগ্যটা নেই, কারণ আমার একটি ভাই আছে, যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সে কিন্তু MA পাস, অথচ আজকালকার দিনের ছেলে হয়েও সে এত গোড়া চিন্তাধারার, আপনারা বিশ্বাস করতে পারবেন না। সে, যেহেতু আমি অ্যান্টি কাস্টে বিয়ে করেছি, আমার বাপের বাড়ি রায়, আর আমি সাউকে বিয়ে করেছি, সে সেই কারণে নাকি সে ব্যাপারটা মেনে নিতে পারছে না। আমার ভাই, আমার বাবা মা কিন্তু মেনে নিয়েছে, কিন্তু আমার ভাই আমি বাড়িতে গেলেই প্রচণ্ড মা বাবার সাথে অশান্তি করে, জিনিসপত্র ভাঙচুর করে। তো আমি ভাবলাম আমার বাড়িতে আসার কারণে যদি আমার বাবা মাকে এই বয়সে এসে সাফার হতে হয়, তো আমার না যাওয়াটাই ঠিক। তাতে যদি তারা একটু মানসিক শান্তি পায়। আমার মা বাবা তো আমার বাড়িতে আসা যাওয়া করেই, তাদের তো আমি দেখতেই পাচ্ছি, না হলে বাপের বাড়িই যাওয়া ছেড়ে দিই। 18-19 বছর হয়ে গেছে আমি আমার বাপের বাড়িতে একটা রাত্রি থাকিনি। কষ্ট অনেক, কিন্তু সেটা বলার জায়গা নেই। মাকে বলবো, মা কষ্ট পায়, বাবাকে বলবো, বাবা কষ্ট পাবে। এই বয়সে এসে তাদের আর কষ্ট দিতে ইচ্ছা করে না, তাই নিজে নিজে নিজের কষ্টটা চেপে রাখি, কাউকে বলতেও পারি না। প্রথম অনেক মন খারাপ হতো, এখন সেটার পরিমাণ অনেক কমে গেছে। নিজেকে অনেক ব্যস্ত করে ফেলেছি, তাই এইসব জিনিস আর চিন্তা করি না। কিন্তু কিছু কিছু প্রশ্ন যখন সামনে আসে না, তখন তার উত্তর দিতে পারি না। যেমন আমার ছেলে এখন বড় হয়ে গেছে, ও বুঝতে শিখেছে, কিন্তু আমার মেয়েটা ছোট, তো ও এখনও অনেক সময় প্রশ্ন করে। খুকু দিদা, মানে আমার মাকে ও এর খুকু দিদা, আমার বাবাকে সোমনাথ দাদু, এরমভাবেই আমার ছেলে মেয়ে ছোটোবেলা থেকে ডেকে অভ্যস্ত। তো যখন আমার মেয়ে বলে খুকু দিদা কোথায় থাকে মিমি, আমরা কেন ওখানে যাই না, তার কি উত্তর দেব আমি বুঝে পাই না। যাই হোক, বাচ্চা তো, হয়তো আমার ছেলের মতো একটু বড় হলে সব বুঝতে শিখে যাবে, তখন আর এই প্রশ্নগুলো আমাকে করবে না। আজকে এই সকাল থেকে এইসব জিনিস চিন্তা করতে করতে ভীষণ কষ্ট হচ্ছিল, একঘেয়ে লাগছিল সব কিছু। যাই হোক, এইসব কথা বাদ দিয়ে এখন আমার ডেইলি ব্লগে ফিরে আসি। রোজকার যেটা আমার রুটিন,
রান্না করা, টিফিন করা, সবার জন্য সব কিছু করা, সেগুলো ফিরে আসি। আমি ডিম রান্না করব, তাই ডিমের জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। আর ডিমের মশলার আপনারা তো সবাই জানেন, আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়েই সবাই আমরা ডিমের কষা করি। একটু টমেটো দিয়ে দিই, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। আমি একটু ধনের গুঁড়ো খাই, সবাই হয়তো খান না আপনারা। তো আমি ডিমের কষাটা ওইভাবেই বানাবো, একে একে করে সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার মশলাটা মোটামুটি তেল ছেড়ে দিলে আমি ডিমগুলো আলাদা লাল করে তো ভেজেই রেখেছি, দেখালাম আপনাদের। আলুটাও ভেজে রেখেছি, আমার বেশিক্ষণ লাগবে না ডিমের ঝোলটা বানাতে। মোটামুটি তেল মশলা তেল আলাদা হলেই ডিমের ঝোলটা আমার কমপ্লিট। আন্দাজে নুন দিয়ে নিয়েছি, একটু চিনি দিয়ে আমি একটু ডিমের কষাতে একটু চিনি দিলে না খুব টেস্টটা ভালো হয়। তেল বেরিয়ে এসছে দেখুন, মশলা কষে গেছে। এবার আমি আন্দাজে জল দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। কাঁচা জলে আমি বলেছি ডিম, মাছ এগুলো আমি দিই না, তাই আমি জলটাকে ভালো করে ফুটতে দেবো। তার আগে একটু টমেটো দিয়ে নিয়েছি জিনিসটা কষানোর জন্য। এবার জল দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে আসলেই ডিমগুলো দিয়ে দেব। এই দেখুন আমার জল ফুটে গেছে। এইবার আমি ডিম আর আলুগুলো দিয়ে গ্যাসটা সিম করে আমি এটা ঢেকে ঢেকে বানিয়ে ফেলবো। এরপরেই আমি অন্যান্য রান্নাগুলো একের পর এক করতে থাকবো, কারণ আজকে না একটু বেলা হয়ে গেছে। এই করছি একটু মন খারাপ, একটু শরীর খারাপ, এইসব নিয়ে এটা ওটা চিন্তা করতে করতেই একটু বেলা করে ফেলেছি। তো ওটা একটা আলাদা গ্যাসে বসিয়ে দিলাম। পাস্তার কড়াইটা আর ধুইনি, ওর মধ্যেই তেল দিয়ে তেল গরম করে আমি এবার কচুর শাকটা বানিয়ে নেব। কচুর শাকে আমি চিংড়ি দিয়ে কচুর শাকে যেমন তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিই। ওটা দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দেব। তার আগে ওর মধ্যে একটু চিংড়িগুলো লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর চিংড়ি একসাথে আবার ভাজবো। এরকম পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি একে একে এর মধ্যে মশলা দেব। মশলা বলতে কোনো বাটা মশলা না, একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দেব না। এইবার এর মধ্যে আন্দাজে নুন মিষ্টি মিলিয়ে দেব। আর কচুর শাকটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটাকে দিয়ে এবার ভালো করে চিংড়ির সাথে এটাকে মেলাবো। নুন আর চিনি এবার আন্দাজে দিয়ে দেব। কচুর শাক একটু আমরা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, আশা করি আপনারাও খান। আমি কচুর শাকে একটু বেশি মিষ্টি দিই। তো যাই হোক, এবার ওটা ভালো করে মিক্সড করে কচুর শাকটা আমি রেডি করে নেব। এই ফাঁকে আমি টুকটাক আমার যে আনুষঙ্গিক কাজ সেগুলোও করে এসছি। এইবার আপনাদের আমি আমার মেয়ের কালকে ডান্সের এক্সাম